আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুব্বা। শুরুতেই জানাবো আপডেট। ইসরায়েলের ঘরের আঙ্গিনায় ক্ষেপণাস্ত্র মহড়া তেহরানের। ওমান সাগরে ইরানের ব্যালিস্টিক ক্রুজ মিসাইল প্রদর্শনে তেল আবিবের উদ্বেগ। গাজায় তুরস্কের প্রশাসন ও পুলিশ বাহিনী চায় হামাস। সুদানে আরএসএফ এর ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭৯। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে অন্তত ৪ নাগরিক নিহত। ভারতীয় রুপি যেভাবে এশিয়ায় সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো। আফগান আদালতের নির্দেশে পরিবারের খুনিকে জনসম্মুখে হত্যা ১৩ বছরের কিশোরের। ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের নতুন ফন্দি, ৮ মুসলিম দেশের গভীর উদ্বেগ। তুমি কে, নিজেকে কি ভাবো? পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান, সমর্থকদের কড়া প্রতিক্রিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ালো ইরান। ওমান সাগর ও হরমুজ প্রণালীতে অনুষ্ঠিত একটি বৃহৎ নৌ মহড়ায় ইরান ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের একযোগে পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র গণমাধ্যম। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জনপথকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের জীবনরেখা হিসেবে ধরা হয়, আর সেখানে ইরানের সর্বশেষ শক্তি প্রদর্শন নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে মহড়ায় কাদর 110, কাদার্স 380, ঘাদির এবং 303 মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ড্রোনের সমন্বিত আঘাতে কাল্পনিক শত্রু ঘাঁটিতে হামলার অনুশীলনও দেখানো হয়। রাষ্ট্র টিভিতে প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং নৌবাহিনীর সমন্বিত অভিযান তুলে ধরা হয়, যাকে তেহরান আধুনিক ও প্রতিরক্ষামূলক সক্ষমতার প্রমাণ বলে বর্ণনা করেছে। এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন জুন 2025-এর ইসরায়েল ইরান সংঘাতের পর এটি ইরানের দ্বিতীয় বড় ধরনের সামরিক অনুশীলন। তেহরান দাবি করেছে সাম্প্রতিক সংঘাতে তারা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং নতুন মহড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত নৌ ও আকাশ সক্ষমতা প্রদর্শন করেছে। ইরান বলছে এই ধরনের অনুশীলনের লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও প্রতিরোধ ক্ষমতা জোরদার করা। তবে পশ্চিমা সরকার ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলেছে এবং পারমাণবিক উত্তেজনা আরও বাড়াতে পারে, বিশেষ করে হরমুজ প্রণালী যা দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়। সেখানে এই ধরনের সামরিক প্রদর্শন আন্তর্জাতিক বাজার ও জ্বালানি নিরাপত্তা নিয়েও নতুন সংখ্যা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আগে সতর্ক করে বলেছে এই জলপথে যে কোনো সামরিক উত্তেজনার প্রভাব বৈশ্বিক পর্যায়েও পড়তে পারে। সব মিলিয়ে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র মহড়া কেবল একটি সামরিক অনুশীলন নয়, এটি মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে শক্তির বার্তা পাঠানোর আরেকটি অধ্যায় বলেই দেখছেন বিশ্লেষকরা। গাজায় তুরস্কের প্রশাসন ও পুলিশ বাহিনী চায় হামাস। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাসকে নিরস্ত্র করার দাবি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, এর আগে একটি বিশ্বাসযোগ্য ফিলিস্তিনি বেসামরিক প্রশাসন এবং যাচাইকৃত প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী গঠন জরুরি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানায়। দোহা ফোরামের সাইডলাইনে শনিবার এক সাক্ষাৎকারে ফিদান বলেছেন, হামাস গাজা শাসনের দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত, তবে এসব প্রাথমিক কাঠামো গড়ে না উঠলে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে হামাসের অস্ত্র ত্যাগের দাবি বাস্তবসম্মত নয় বা কার্যকর হবে না। তিনি জানান, প্রস্তাবিত পুলিশ বাহিনীতে হামাসের কোনো সদস্য থাকবে না। এই বাহিনীকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী সমর্থন দেবে। তুরস্ক ওই বহুজাতিক বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে ইসরায়েলের উপর চাপ দিচ্ছে বলেও জানান ফিদান। ফিদান সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি পরিকল্পনা পরবর্তী ধাপে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে তা হবে বিশ্ব সম্প্রদায় এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় ব্যর্থতা, বিশেষ করে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন। সুদানে আরএসএফ এর ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭৯। সুদানের দক্ষিণ কুর্দোফান রাজ্যে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের ড্রোন হামলায় অন্তত ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩ জনই শিশু, এছাড়া আরও ৩৮ জন আহত হয়েছে বলে শুক্রবার সুদানি কর্তৃপক্ষ জানায়। দক্ষিণ কুর্দোফান রাজ্যের সরকার জানায় নিহতদের মধ্যে ৪ জন নারী রয়েছে। বৃহস্পতিবার পশ্চিম সুদানের কলজি শহরে চালানো ওই হামলায় একটি ড্রোন ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ক্ষেপণাস্ত্রগুলো একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। রাজ্য সরকার এই হামলাকে আরএসএফ সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থের নৃশংস অপরাধ হিসেবে বর্ণনা করেছে। ঘটনার পর প্রাথমিকভাবে 8 জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে 79-এ পৌঁছায়। রাজ্য সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানায় যেন তারা এসব লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়, আরএসএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এবং তাদের মিত্রদেরও এসব অমানবিক অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এবং হামলাটিকে শিশু অধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, নিহতদের মধ্যে 5 থেকে 7 বছর বয়সী অন্তত 10 জনের বেশি শিশু রয়েছে। ইউনিসেফের সুদান প্রতিনিধি সেলডন ইয়েট জানিয়েছেন, শিশুরা যেন কখনোই যুদ্ধের মূল্য না দেয়। আমরা সব পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার এবং যারা মরিয়া হয়ে সাহায্যের প্রয়োজন তাদের কাছে মানবিক সহায়তা নিরবিচ্ছিন্নভাবে পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানায়। ইউনিসেফ জানায়, নভেম্বরের শুরু থেকে কুর্দোফান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি হয়েছে, যার ফলে সহিংসতা বেড়ে গেছে এবং মানবিক সংকট তীব্রতর হয়েছে। গত 1 মাসে উত্তর ও দক্ষিণ কুর্দোফান থেকে সহিংসতা এড়াতে 41,000-এর বেশি মানুষ পালিয়ে গেছে। হামলা নিয়ে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে অন্তত 4 নাগরিক নিহত। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে শান্তি আলোচনার ব্যর্থতার পর আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সীমান্তে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে, যাকে 2 মাস আগে স্বাক্ষরিত স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনায় অন্তত 4 জন নাগরিক প্রাণ হারিয়েছে। কান্দাহারের এক মেডিকেল কর্মকর্তা জানান, নিহতদের দেহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আফগানিস্তানে আরো 4 জন আহত হয়েছেন। পাকিস্তানে আহত হয়েছেন 3 জন। পাকিস্তানের স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাদিক দাবি করেছেন, গুলি আফগানিস্তান থেকে শুরু হয় এবং পাকিস্তানের সেনারা চমন সীমান্তে পাল্টা গুলি চালায়। সংঘাতের কারণে আফগানিস্তানের স্পিন বন্দাক শহরের বাসিন্দারা নিরাপত্তার জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরের মুখপাত্র আফগান বাহিনীকে অপ্রত্যাশিত হামলা চালানোর অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তান সম্পূর্ণ সতর্ক এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আফগান সীমান্ত পুলিশ বলেছে, পাকিস্তানি বাহিনী প্রথমে একটি হ্যান্ড গ্রেনেড ছুড়ে হামলা চালায়, যার জবাবে তারা প্রতিক্রিয়া দেখায়। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তান বাহিনী স্পিন বন্দাকে হামলা চালিয়েছে। তিনি লিখেছেন, দুর্ভাগ্যবশত আজ সন্ধ্যায় পাকিস্তানি বাহিনী আবার আফগানিস্তানে হামলা চালিয়েছে, যার জবাবে ইসলামী আমিরাতের বাহিনী প্রতিক্রিয়া দেখায়। এদিকে ভারতীয় রুপি রেকর্ড দর পতনের মধ্য দিয়ে এশিয়ায় সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত রুপি অবমূল্যায়িত হয়েছে 5.3%, যা 2022 সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতনের ইঙ্গিত দিচ্ছে। রুপির এই ধসই এটিকে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার অবস্থানে ঠেলে দিয়েছে। রয়টার্স জানায়, সাম্প্রতিক দরপতনে সবচেয়ে বড় আঘাত এসেছে যুক্তরাষ্ট্রের আরোপ করা 50% শুল্ক থেকে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি হলে রুপির পতন থামানোর সুযোগ থাকত, কিন্তু সেই চুক্তি এখনো ঝুলে আছে। সংকটের আরেকটি বড় সূত্র মিলেছে ভারতের শেয়ার বাজারে। 1993 সালের পর এবারই প্রথম ভারতীয় স্টক মার্কেট বিশ্বের অন্যান্য বড় বাজারের তুলনায় সবচেয়ে পিছিয়ে পড়েছে। MSCI ইন্ডিয়া সূচকের ডলার ভিত্তিক রিটার্ন ছিল মাত্র 2.5%, যেখানে বৃহত্তর উদীয়মান বাজার সূচকের রিটার্ন দাঁড়িয়েছে 27.7%। এই ব্যবধান বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের আস্থায় বড় ধাক্কা দেয়। তারা এবছর ভারত থেকে প্রায় $16 বিলিয়ন তুলে নিয়ে ভালো পারফর্ম করা বাজারে বিনিয়োগ করছে। রুপি দুর্বল হওয়ায় রপ্তানি খাত কিছুটা স্বস্তি পেলেও সামগ্রিকভাবে অর্থনীতির উপর চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ভারী শুল্কের কারণে রপ্তানিকারকরা আগে ক্ষতির মুখে পড়লেও মুদ্রার দরপতনে তারা সামান্য সুবিধা পাচ্ছে। আদালতের নির্দেশে পরিবারের খুনির মৃত্যুদণ্ড কার্যকর করল 13 বছরের কিশোর।
স্টেডিয়ামে বসে ভয়াবহ সেই হত্যাকাণ্ড দাঁড়িয়ে দেখল ৮০,০০০ জনতা। পূর্ব আফগানিস্তানের খোস্ত অঞ্চলে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ৯ শিশু সহ একই পরিবারের ১৩ জন সদস্যকে হত্যার ঘটনায় আফগানিস্তানের সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিলেন মঙ্গল নামে এক ব্যক্তি। এই মৃত্যুদণ্ড অনুমোদন করে আফগানিস্তানের সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুনজাদা। শান্তি ঘোষণার পর মঙ্গলবার খোস্তের একটি স্টেডিয়ামে সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী সেখানে জড়ো হয়েছিলেন ৮০,০০০-এরও বেশি মানুষ। আদালতের নির্দেশ অনুযায়ী এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয় মৃত পরিবারের ১৩ বছর বয়সী এক কিশোরকে। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিন্দায় সরব হয়েছে সব মহল। আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট বলেন, এই মৃত্যুদণ্ড অমানবিক, নিষ্ঠুর এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। উল্লেখ্য, ১০ মাস আগে অপরাধীকে দোষী সাব্যস্ত করেছিলেন আদালত। এরপর মৃতের পরিবারের সদস্যদের কাছে বিকল্প দেওয়া হয়, তারা হত্যাকারীকে ক্ষমা করতে চান নাকি মৃত্যুদণ্ড কার্যকর করতে চান। ১৩ বছরের কিশোর অপরাধের মৃত্যুদণ্ডের মত দিলে ওই কিশোরকে দিয়েই কার্যকর করা হয় মৃত্যুদণ্ড। নেতানিয়াহুর নতুন ফন্দি নিয়ে সতর্ক করেছে ৮টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলের গাজায় বসবাসরত ফিলিস্তিনের কেবল ভূখণ্ড ছেড়ে যাওয়ার জন্য রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ায় যে ঘোষণা দিয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। শুক্রবার ৮টি আরব ও মুসলিম দেশ যৌথভাবে এই উদ্বেগ প্রকাশ করে। মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বহিষ্কার করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। গাজা উপত্যকায় বাসিন্দাদের আরব প্রজাতন্ত্র মিশরে সরিয়ে নিতে একমুখীভাবে রাফা ক্রসিং খোলার বিষয়ে ইসরায়েল যে বিবৃতি দিয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এসব কূটনীতিকরা। তারা হলেন মন্ত্রীরা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বহিষ্কারের যে কোনো প্রচেষ্টার প্রতি তাদের পূর্ণ প্রত্যাখ্যানের উপর জোর দিয়েছেন। একই সাথে তারা ইসরায়েলকে উভয় দিকে ক্রসিংটি খোলার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের সামরিক সংস্থা COGAT বুধবার জানায়, তারা শীঘ্রই গাজা ছেড়ে যেতে ইচ্ছুক ফিলিস্তিনিদের জন্য ক্রসিংটি খুলে দেবে, তবে ভূখণ্ডে প্রবেশ করতে চাওয়া লোকজনের জন্য তা বন্ধ রাখবে। তারা বলেছে, গাজা থেকে ফিলিস্তিনিদের চলে যাওয়ার বিষয়টি মিশরের সাথে সমন্বয়ের মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তার অনুমোদনের পরে এবং ইউরোপীয় ইউনিয়নের মিশরের তত্ত্বাবধানে সহজতর করা হবে। এদিকে মিশর ইসরায়েলের সঙ্গে সীমান্ত পুনরায় খোলার বিষয়ে কাজ করার বিষয়টি অস্বীকার করেছে এবং ইসরায়েলকে উভয় দিকেই এটি খোলার জন্য অনুরোধ জানিয়েছে। স্টেট ইনফরমেশন সার্ভিস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুসারে গাজা উপত্যকায় প্রবেশ এবং বাইরে যেতে ক্রসিং খোলার জন্য কোনো চুক্তি হলে সেটি উভয় দিকেই খোলা রাখার বিষয় হবে। ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি বাহিনী ক্রসিংটি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্তটি বেশিরভাগ সময়ই বন্ধ রয়েছে। ১০ অক্টোবর কার্যকর হওয়া মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির অধীনে এটি পুনরায় খোলার কথা ছিল, কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামাস বাকি সব বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা এটি পুরোপুরি পুনরায় খুলবেন না। যুদ্ধবিরতির সময় হামাস সব জীবিত বন্দীকে এবং ২৮ জন মৃত জিম্মির মধ্যে ২ জন বাদে বাকি সকলকে মুক্তি দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং রেড ক্রস ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মৃতদেহ উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান চালিয়েছে। এই সপ্তাহের শুরুতে গোষ্ঠীটির সশস্ত্র শাখা অবশিষ্ট ২ জন বন্দীর একজনের মৃতদেহ ইসরায়েলে হস্তান্তর করে। পরে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয় যে মৃতদেহটি বন্দীদের কারো ছিল না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খানকে ঘিরে সমর্থকদের উত্তাপ বেড়েছে। তাকে নিয়ে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র সাম্প্রতিক মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ISPR ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে মানসিক রোগী এবং জাতীয় নিরাপত্তার হুমকি আখ্যা দিয়েছে। এতে ক্ষোভে ফেটে পড়েছেন PTI নেতাকর্মী, সমর্থক ও সাবেক এই বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের ভক্তরা। এক্স প্ল্যাটফর্মে তারা নানা ধরনের ভিডিও ফুটেজ, পুরনো অর্জনের তালিকা, রাজনৈতিক বক্তব্য, মিছিলের দৃশ্য শেয়ার করে এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সের শুরুতে আহমেদ শরীফ চৌধুরী ধীরে ধীরে বাড়তে থাকা জাতীয় নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করেন, যা সেনাবাহিনীর জন্য মোকাবিলা করা প্রয়োজন হয়ে উঠেছে। ইমরান খানের নাম উল্লেখ না করে ISPR ডিজি বলেন, এই হুমকি আসে একজন বিভ্রমগ্রস্ত মানুষের বিভ্রমপূর্ণ মানসিকতা থেকে, যিনি নিজের অহংকারের কাছে বন্দী। তার অহংকার, তার ইচ্ছা আর
আর হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি মনে করেন তাকে ছাড়া দুনিয়া টিকে থাকতে পারবে না। তুমি কে, নিজেকে কি ভাবো তুমি? ডিজি আইএসপিআর আরো বলেন, আমার কাছ থেকে এটা শোনা হয়তো কিছুটা অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু ওই ব্যক্তিটি যে বয়ান দিচ্ছে তা এখন আর রাজনীতি নয়, এটি জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে গেছে। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, পরিষ্কারভাবে সব বলা, সব দ্বিধা ও সন্দেহ দূর করা এবং প্রয়োজনীয় কথাগুলো প্রকাশ করা সেনাবাহিনীর গণমাধ্যম শাখার জন্য জরুরি হয়ে উঠেছে। আমাদের বুঝতে হবে এই বয়ান কিভাবে কাজ করছে এবং দুর্ভাগ্যজনকভাবে এটি কিভাবে বাইরের শক্তির গভীর যোগসাযোগে কাজ করছে। ইমরান খানের রাষ্ট্রবিরোধী বর্ণনা এবং বিভ্রান্তিমূলক প্রচার মোকাবেলায় সামরিক বাহিনী কঠোর হবে বলে জানান আইএসপিআর এর প্রধান। এরপরে সামাজিক মাধ্যমে ইমরান খানের সমর্থকদের প্রবল সাড়া দেখা যায়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলের ঘরের আঙ্গিনায় ক্ষেপণাস্ত্র মহড়া তেহরানের, ওমান সাগরে ইরানের ব্যালিস্টিক ক্রুজ মিসাইল প্রদর্শনে তেল আবিবের উদ্বেগ। গাজায় তুরস্কের প্রশাসন ও পুলিশ বাহিনী চায় হামাস। সুদানে আরএসএফ এর ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭৯। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে অন্তত ৪ নাগরিক নিহত। ভারতীয় রুপি যেভাবে এশিয়ায় সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো। আফগান আদালতের নির্দেশে পরিবারের খুনিকে জনসম্মুখে হত্যা ১৩ বছরের কিশোরের। ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের নতুন ফন্দি, ৮ মুসলিম দেশের গভীর উদ্বেগ। তুমি কে, নিজেকে কি ভাবো? পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান, সমর্থকদের কড়া প্রতিক্রিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।